ওকে, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের অষ্টম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্ন সলভ করতেছিলাম। তো আমাদের অলরেডি অতি সংক্ষিপ্ত 10টা প্রশ্ন এবং সংক্ষিপ্তর একটি প্রশ্ন কিন্তু সলভ হয়ে গিয়েছে। তো আজকে আমরা এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রচনামূলক প্রশ্ন যেটি 8 মার্কের জন্য আসে, এই রচনামূলক প্রশ্নটি সলভ করব, যেটিতে 5 স্টার দেওয়া আছে। এবং প্রশ্নটি হলো শক্তির নিত্যতা সূত্রর বর্ণনা এবং পরন্ত বস্তুর জন্য এই শক্তির নিত্যতা সূত্রর প্রমাণটা। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট শক্তির নিত্যতা সূত্রতে চলে যাব। তার আগে বলে রাখি, এখানে আরেকটা যে রচনামূলক প্রশ্ন আছে সেটাও কিন্তু আসলে খুবই খুবই রিলেটেড এই প্রশ্নটার সাথে। যদি সম্ভব হয়, যেহেতু দুইটার অ্যান্সার একই সাথে আসলে হয়ে যায়, দুইটার অ্যান্সারে অর্ধেক পুরো কোশ্চেন, এই কোশ্চেনটার পুরো অর্ধেকটা আসলে এই রচনামূলক প্রথম কোশ্চেনটা থেকে নিয়ে আসা হয়েছে। তো যদি পসিবল হয়, ভিডিও যদি অতি লম্বা না হয়ে যায়, তাহলে আমি চেষ্টা করব যে দুইটা প্রশ্ন একসাথে দেখায় দেওয়ার জন্য, তাহলে যাতে আমাদের সবার জন্যই সুবিধা হয়, একসাথে যাতে পড়াগুলো হয়ে যেতে পারে। তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি এই রচনামূলক প্রশ্নের এই 1 নম্বরের অ্যান্সারটিতে। তো সবার প্রথমে আমাদের কোশ্চেনে যেটা বলা আছে যে শক্তির সংরক্ষণশীল বা নিত্যতার যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখতে বলা হয়েছে। তো আমরা একটু দেখে নিই যে শক্তির নিত্যতার সূত্রটা আসলে কি। তো দেখেন, এখানে বলা আছে যে শক্তি অবিনশ্বর, মানে কি শক্তি আসলে নষ্ট হয় না। অবিনশ্বর মানে যেটা আসলে কখনো নষ্ট হবে না বা ধ্বংস হবে না। শক্তিকে সৃষ্টিও করা যাবে না, আবার ধ্বংসও করা যাবে না, শুধুমাত্র একটা রূপ থেকে অন্য আরেকটা রূপে রূপান্তরিত করা যাবে। অর্থাৎ মহাবিশ্বের মোট শক্তির যে পরিমাণ সেটা কিন্তু নির্দিষ্ট, হ্রাসও করা যাবে না, বৃদ্ধিও করা যাবে না, এবং এটাই শক্তির নিত্যতা সূত্র। অর্থাৎ আমাদের পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণের শক্তি রয়েছে এবং এই শক্তিটা শুধু এক রূপ থেকে আরেক রূপে যেতে পারবে। এরা কিন্তু সৃষ্টিও হচ্ছে না, কিংবা এদের কিন্তু ধ্বংসও হচ্ছে না। যদি আপনি দেখেন যে শব্দ শক্তি নাই হয়ে গেছে, হয়তোবা শব্দ শক্তি কোনো বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়েছে, কিংবা যদি মনে করেন বিদ্যুৎ শক্তি নাই হয়ে গেছে, দেখেন যে বিদ্যুৎ শক্তিটা আলো শক্তি কিংবা অন্য কোনো কাজে ইউজ হচ্ছে। তার মানে শক্তি সবসময় লিমিটেড আছে এবং এই শক্তিটা কখনো আপনি কোনো জায়গা থেকে রেগুলার আসতেছে না, তার মানে সৃষ্টি হচ্ছে না, এবং এই শক্তিকে চাইলেই আপনি ধ্বংস করে ফেলতে পারবেন না। ওই শক্তিটা অবশ্যই অন্য কোনো জায়গায়, অন্য কোনো কিছুতে রূপান্তরিত হচ্ছে, অন্য একটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং এটাই কিন্তু শক্তির নিত্যতা সূত্রতে বলা আছে। তো ঠিক আছে, এটা মনে হয় না ঝামেলা আছে কোনো। আসলে এটা একটা ইজি কনসেপ্ট, এটা 6, 7, 8 এর বইতেও সম্ভবত আপনারা পড়ে এসেছেন। ঠিক আছে, যে শক্তির আসলে সৃষ্টি হবে না, ধ্বংস হবে না, শুধুমাত্র এরা এদের চেহারা বা রূপ চেঞ্জ করবে, তাই তো। তো এই ছিল। তো এখন আমাদের মেইন ব্যাপার কোথায়? মেইন হলো আমাদেরকে জিজ্ঞেস করেছে যে পরন্ত বস্তুর জন্য শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করো। পরন্ত বস্তু কোনটা? তার মানে যে বস্তুকে আপনি উপর থেকে ফালাইয়া দিছেন। ভালোভাবে বুঝেন, একটা বস্তু আপনি নিছেন, দেখা যাচ্ছে, হ্যাঁ, তো একটা বস্তুকে আপনি উপর থেকে ফালিয়ে দিবেন, এটার ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র আপনাকে প্রমাণ করতে হবে। তো এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে। তো এই জিনিসটা দেখার আগে, এই পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা প্রমাণের আগে আমি দুইটা কনসেপ্ট শিখাবো। ঠিক আছে, দুইটা কনসেপ্ট শিখাবো। একটা হলো স্থিতিশক্তির ক্ষেত্রে কি হবে, একটা হলো স্থিতি শক্তির ক্ষেত্রে কি হবে, আর একটা হলো গতি শক্তির ক্ষেত্রে কি হবে। একটু ভালো করে এই কনসেপ্ট, আমার যারা আপনারা রেগুলার ভিডিও দেখছেন তারা হয়তো বা বুঝে গেছেন যে আমি এই সকল বড় প্রশ্ন সলভ করার আগে বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করি, এবং এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আমাদের বড় প্রশ্নটা সলভ করতে 5-6 মিনিটের বেশি লাগে না। ঠিক আছে, তো আমরা অলরেডি গতিশক্তি, আগে গতিশক্তি নিয়ে কথা বলি, কারণ এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা ছিল E = ½ mv², এই যে E = ½ mv², এই প্রমাণটা যখন আমরা পড়েছি তখন কিন্তু আমরা জেনেই গেছি যে গতিশক্তির যেই সূত্র সেটা হলো E = ½ mv², তাই তো। তো আমরা এখানে বুঝতে পারতেছি যে গতিশক্তির সূত্রটা কি হবে। গতিশক্তির সূত্র হলো E মানে ½ mv²। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে স্থিতিশক্তি, যেটাকে আমরা বিভব শক্তিও বলি, আপনাদের মনে আছে কিনা একটু দেখেন তো। গতিশক্তি মানে যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে, যদি তার গতি থাকে, তাহলে আমরা গতিশক্তিটা পাই। আর যদি কোনো বস্তু স্থির থাকে, যদি গতি না থাকে, স্থির থাকবে শুধু,
স্থির থাকে, অর্থাৎ এতে কোনো গতি নাই, তাইলে আমাদের যে শক্তিটা আমরা পাই সেটা হলো স্থিতি শক্তি কিংবা বিভব শক্তি। তাহলে গতি শক্তির সমীকরণ আপনারা বুঝতে পারছেন, ইকে মানে হাফ এমভি স্কয়ার। তাহলে আমরা এতটুকু ধরে নিতে পারি যে বিভব শক্তিরও একটা সমীকরণ আছে। তো এই বিভব শক্তির জন্য তো আমাদের আলাদা কোনো ভিডিও নাই কিংবা এটা নিয়ে আমাদের আলাদা কোনো কোশ্চেন করা হয় নাই। তো আমরা এখন কি করব, আমরা কোনো কান্নাকাটি করব না, এখন আমরা জাস্ট বিভব শক্তির সমীকরণটা দেখে নিব। এবং এই সমীকরণটা হলো mgh। এখানে পি দ্বারা কি বোঝাচ্ছে, পি দ্বারা বোঝাচ্ছে পটেনশিয়াল। পটেনশিয়াল মানে আসলে এখানে বিভব, আর এখানকার কে মানে কাইনেটিক এনার্জি, আর এটা হলো পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। তো কাইনেটিক এনার্জির সূত্র হাফ এমভি স্কয়ার এবং বিভব শক্তির সূত্র পটেনশিয়াল এনার্জির সূত্র mgh। ঠিক আছে, এই দুটা ইকুয়েশন একটু মাথার মধ্যে সেট করে নেন, একটু মুখস্থ করে নেন, দুই একবার না দেখে লেখেন পুরো কোশ্চেনটা সলভ করার আগে। যেটা চুপ করে বসে আছে, যার কোনো গতি নাই, যে একবার এখানেই চুপ করে আছে, এই কলমটা যেমন এখানে আছে এরকম বসে আছে, তার যে শক্তি সেটা হলো বিভব শক্তি এবং এটার সমীকরণ হলো mgh। আর এটা যদি রানিং চলতে থাকে তাহলে এটার যে শক্তি সেটা হলো গতিশক্তি এবং সেই গতিশক্তির ইকুয়েশন হলো হাফ এমভি স্কয়ার। তো এতটুকু মাথায় সেট হয়ে গেলে এখন আমরা যেটা জানবো সেটা হলো, সেটা কি মনে করেন এখানে একটা এইচ যেটা আছে, এই এইচটা আপনি কিভাবে নির্ধারণ করবেন, এই জিনিসটা একটু জানাটা খুবই প্রয়োজন। হ্যাঁ, তার মানে আমার বিভব শক্তি ক্ষেত্রে ভর, এম মানে ভর, এটা আমরা জানি ম্যাস, জি মানে আমার গ্র্যাভিটি যেটার মান হলো 9.8। এইচটা আমরা কিভাবে হিসাব করব, আমাদের কাহিনী ঘটবে পরন্ত বস্তুর জন্য, যে জিনিসটা উপর থেকে পড়তেছে এই বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, এই বস্তুর ক্ষেত্রে আমরা জিনিসপত্র চিন্তা করব। তাহলে এই পরন্ত বস্তুর ক্ষেত্রে যতবার আমি বিভব শক্তি চিন্তা করব ততবার আমি এই এইচটা কিভাবে নিব, সবসময় বস্তুটা থেকে নিচের দিকে যে মান সেটা হবে এই এইচ এর মান। ভালোভাবে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, বিভব শক্তিটা সবসময় হবে বস্তুটা যেখানে বসে আছে সেখান থেকে নিচের অংশটুকুর মান, নিচে নিচে নিচে, বিভব শক্তি মানে নিচের অংশের দিকের মান, এই এইচ এর মানটা হবে নিচের দিকে গেলে যে মান সেই মান। এখানে দেখেন আমি এটা লিখে দিছি আপনাদের, দেখেন পড়ার আগে জানতে হবে, কি জানতে হবে, প্রথমে জানতে হবে স্থিতি শক্তির সমীকরণ ইপি মানে ই পটেনশিয়াল, মানে পটেনশিয়াল এনার্জি মানে mgh এর গুণফল। এবং এই এইচটা আপনি কিভাবে কাউন্ট করবেন, এটা কাউন্ট করবেন সব সময় বস্তু থেকে নিচের দিকে। এখন যদি একটু জিজ্ঞাসা করেন কেন নিচের দিকে, কারণ আপনি বসে আছেন, হ্যাঁ আপনি বসে আছেন, তা আপনার মধ্যে শক্তিটা আসছে কিসের জন্য, এটা যদি পৃথিবী হয়, পৃথিবী আপনাকে একটা অভিকর্ষ একটা ত্বরণে আপনাকে টানতেছে, এই টানতেছে নিচের দিকে, আপনাকে যেহেতু নিচের দিকে টানতেছে পৃথিবী, আপনার মধ্যে শুধুমাত্র এই পৃথিবীর জন্য যেই বলটা আছে, ত্বরণটা আছে, সেটাই আপনার ভিতরে আছে, এছাড়া আপনার কোনো কাজ নাই, আপনার কোনো নিজস্ব কোনো এখানে কোনো কার্য আপনি নিজে সম্পূর্ণ করেন নাই, যা করতে হচ্ছে তা পৃথিবীর অভিকর্ষ বলের কারণে হচ্ছে। এই কারণে আপনার এই যে হাইট, এটার যে আপনার বিভব শক্তি ইপি আপনি চিন্তা করতেছেন mgh, এই এইচ সবসময় আপনি যেখানে বসে থাকবেন তার নিচের দিকে ক্রিয়া করবে। ক্লিয়ার, কাহিনী ক্লিয়ার? ঠিক আছে, তো এটা একটা আপনার সূত্র, এই এইচটা কি হবে, এইচ সবসময় বস্তু থেকে নিচের দিকে হিসাব করবেন। আরো সুন্দর করে এখানে পিডিএফই পাবেন, সবসময় বস্তু থেকে নিচের দিকে হিসাব করবেন। কাহিনী শেষ, কাহিনী এই জায়গায় শেষ, ক্লোজ। এখন ছোট্ট একটা বিষয় দেখে রাখেন, গতিশক্তির ক্ষেত্রে আপনি আমাদের সমীকরণ আমরা কি পাইছি, ইকে মানে হাফ এমভি স্কয়ার, এটা পাইছি না। এখন আসলে ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা ছিল না। ঝামেলা এইখানে যেহেতু আমি একটা এইচ কে এতটা দাম দিয়েছি, এতটা প্রায়োরিটি দিয়ে বললাম, ঠিক আছে, এতটা প্রায়োরিটি দিছে, তাহলে আমার গতিশক্তির ক্ষেত্রে একটা এইচ কে নিয়ে আসতে হবে, কারণ আমরা একটা বস্তুকে উপর থেকে ফালায় দিব এবং সেক্ষেত্রে শুধুমাত্র হাইটটাই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই ইকের সমীকরণে হাইট কিভাবে আনবো সেটা একটু দেখেন। আমরা অলরেডি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gs এই সূত্রটা কিন্তু পড়েছিলাম। কোথায় পড়েছিলাম আমাদের গতির চ্যাপ্টারের ওই গতির সমীকরণের 3 নম্বর সমীকরণে, তাই না? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এস ছিল আমার দূরত্ব কিংবা অতিক্রান্ত যে ডিস্টেন্স সেটা। তাহলে আমরা এক্ষেত্রেও আমরা কি পাবো, এক্ষেত্রেও আমরা জানি ভি স্কয়ার মানে ইউ স্কয়ার প্লাস 2g, এখানে আমরা হাইট নিয়ে কথা বলতেছি, এখানে তার কোনো দূরত্ব নেই, আমাদের দূরত্বটাই হাইটই, যে হাইটটা বস্তুটা অতিক্রম করবে, তাহলে 2gh। এবং সবসময় আদিবেগ, সারা জীবন ধরে আদিবেগ কি হয়, আদিবেগ সবসময় 0 হয়, তাহলে ভি স্কয়ার মানে 2gh, তাই তো? তাহলে আমরা ভি স্কয়ার মানে যে 2gh পেলাম সেটার মানটা আমি কোথায় বসাবো, অবশ্যই আমাদের কাইনেটিক এনার্জির যে সমীকরণটা আছে সেখানে বসাবো। তাহলে বসাই, ইকে মানে হাফ
এম ভি স্কোয়ার মানে 2gh। তাহলে দেখেন 2 কাটা চলে যায় এবং ইকের মানটা এসে পড়ে mgh। বুঝা গেল কিভাবে আসলো ইকের মান? ইকের মানটা আসছে যেহেতু বস্তুটার একটা গতিশক্তি, যেহেতু তার মানে একটা গতি আছে, বস্তুটার একটা বেগ আছে, তাহলে বেগের সমীকরণ থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh পেয়েছিলাম। এখান থেকে আদি বেগ সবসময় 0 হয়, এটা বাদ হয়ে গেছে, ভি স্কোয়ার মান 2gh পেয়ে গেছিলাম। তো এই ভি স্কোয়ারের মান যেটা 2gh সেটা আমরা এই সমীকরণের এখানে বসায় দিছি, ভি স্কোয়ারের মান 2gh এটা বসায় দিছি। এই পুরো টোটাল ব্যাপারটা কিন্তু এখানে দেওয়াই আছে। তো 2gh বসায় দেওয়ার পর কাটাকাটি করার পর আমার ইকের মানও এসে পড়ছে mgh। তো তাকায় দেখেন এই ইকের মান যেটা mgh সেটা কিন্তু আসলে ইপির মানই ছিল, তাই না? ইপিটাও mgh, এটা সার্বজনীন, সারা জীবনের সূত্র। আর আপনি কাটাকাটি করে বিভিন্ন সূত্র বসায় এখন আপনি গতিশক্তির সমীকরণ পাইলেন ইকে মানে mgh। আচ্ছা, কেন পাইছি কি পাইছি সেটা আমি বলতেছি। আর আমি একটু বলে রাখি যে এখানে আমি যা যা করেছি তা কিন্তু এখানে আছে, যে আমাদের গতিশক্তি সমীকরণ এটা ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2gh, আদিবেগ 0 হলে ভি স্কোয়ার মানে 2gh। তাহলে এই ভি স্কোয়ারের জায়গায় জাস্ট 2gh-টা বসাই দিছে, হাফ এম, বাকিটা ঠিকই আছে। তো 2 কাটা mgh আসছে। এখন তাহলে আমার পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তিও mgh, গতিশক্তিও আমার mgh। পার্থক্যটা কি? পার্থক্য একটু আগে যখন আপনি স্থিতিশক্তি আপনাকে বের করতে বলেছিলাম, স্থিতিশক্তির ক্ষেত্রে আমি বলেছি এটা বস্তুটা থেকে সবসময় নিচের দিকে ক্রিয়া করবে, এবং এইখানে আপনি যেই এইচটা পেয়েছেন গতিশক্তির ক্ষেত্রে সেটা সবসময় বস্তু থেকে উপরের দিকের অংশটা হবে। ঠিক আছে, এখন আমি হয়তোবা আনক্লিয়ার থাকতে পারেন। আচ্ছা, এতটুকু দেখেন ক্লিয়ার কিনা যে ইপি মানে mgh আর ইকে যেটা গতিশক্তি সেটাও mgh। আমি বলেছিলাম বস্তু যদি এখান থেকে লাফ দেয়, ঠিক আছে, বস্তু এখান থেকে লাফ দিছে বা বস্তুটা এইখানেই বসে আছে, তাহলে এইটার পটেনশিয়াল বা বিভব শক্তি কি হবে? এইটার এইচটা হবে এইখান থেকে একবারে তলা পর্যন্ত, এই হাইটটা হবে এটার এইচ। তার মানে বস্তু থেকে একবারে তলা পর্যন্ত বা যেই পর্যন্ত বস্তুটা আছে, এখান থেকে যদি বস্তু এখানে আসে তাহলে এতখানি হাইট হবে ওর। আর গতিশক্তি কি হবে? বস্তু যদি এইখানে থাকে ওর উপরের হাইটটুকু হবে ওর এই এইচ এর মান। ঠিক আছে, এখন এটার উপরে তো কোনো হাইটই নেই, তাহলে এটার হাইটের ক্ষেত্রে এটার এইচটা হবে 0, এখানে কোনো আসলে হাইটই নেই। বুঝা গেছে? বস্তু যখন এখান থেকে এই জায়গায় চলে আসছে আমরা হাইট কি কাউন্ট করব? বস্তুর মাথার উপরে হাইটটুকু কাউন্ট করব। তার মানে ইপি হলো বস্তুর নিচের অংশের হাইট এবং ইকে হলো বস্তুর উপরের অংশের হাইট। আপনি এটা এমনিতেও বুঝতে পারবেন, বস্তুটা যখন গতিশক্তি যেহেতু, তার মানে এটা আস্তে আস্তে নামতেছে, তাই না? নামলো, ও কতখানি দূরত্ব অতিক্রম করলো। এ যদি এখান থেকে নেমে আসে তার মানে ওর গতিশক্তি আপনি কাউন্ট করবেন, ও কোথায় কোন জায়গাটাতে গতি দিয়ে আসছে। অলরেডি পরন্ত বস্তুর তো গতিটা উপরের দিকে থাকবে, তাই না? এই কারণে আসলে ওই বস্তুটা থেকে উপরের হাইটটা নিয়ে আপনি গতিশক্তিতে কাজ করবেন। তো এই আসলে এতটুকু জানলে আপনি কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবেন। তো আমি লাস্ট বারের মতো বলতেছি যে স্থিতিশক্তির ক্ষেত্রে যে এইচটা সেটা সবসময় বস্তু থেকে নিচের দিকে হিসাব করবেন, এবং গতিশক্তির জন্য যেই এইচটা আপনি পাবেন সেটা বস্তু যেই পথ অতিক্রম করে এসেছে অর্থাৎ বস্তু থেকে উপরের অংশের এইচটা আপনি কাউন্ট করবেন। তো এখন চলে যাচ্ছে আমি পরন্ত বস্তুর জন্য শক্তির নিত্যতা সূত্রটা কিভাবে প্রমাণ করব। তো আমরা ধরে নিব যে বস্তুটা কোনো একটা ছাদের উপরে বসে আছে এবং এই অবস্থানটা এ। তো আপনি যখন বস্তুটাকে ফালিয়ে দিবেন তা অবশ্যই ভূমিতে পড়ে চলে আসবে, তাই না? টাস করে চলে আসবে। তো আমি ওর গতিপথটাকে 3টা ভাগে ভাগ করব। চিন্তা করব বস্তুটা যখন এখানে আছে সেটা এই অবস্থান, সে তার গতি নিয়ে যখন নামতেছিল একবারে মাঝ বরাবর এটা তার বি অবস্থান, এবং যখন সে নিচে চলে এসেছে সেটা তার সি অবস্থান। এবং আমাদের শক্তির নিত্যতা কি বলছে? শক্তির নিত্যতা বলছে যে সারা জীবন তাদের সব শক্তি সেম থাকবে। তার মানে এই জায়গার শক্তির মান, এই জায়গার শক্তির মান, এই জায়গার শক্তির মান, সব জায়গার শক্তির মান সেম থাকবে। তো শক্তির মানটা আমরা কিভাবে হিসাব করব? এইখানে তার স্থিতিশক্তিও আছে, এখানে তার গতিশক্তিও আছে, এই জায়গায়ও তার স্থিতিশক্তি গতিশক্তি আছে, এবং এইখানেও তার স্থিতিশক্তি আছে গতিশক্তি আছে। আমাদের কাজ হলো দেখানো যে প্রতিটা ক্ষেত্রে এ বি সি সব জায়গায় এই স্থিতি এবং গতিশক্তি যোগ করলে আমরা সেম মান পাই।
এটা যদি আমি দেখাইতে পারি তার মানে আমি বলতে পারবো এই যে পরন্ত যে বস্তুটা সেটা শক্তির নিত্যতা সূত্র ফলো করতেছে বা শক্তির নিত্যতা সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে। তো আমাদের কাজ এতটুকুই। তো দেখেন এখানে একটা চিত্র আমি দিয়ে দিয়েছি যে মনে করি বস্তুটা কি এম ভরের একটা বস্তু ভূমি থেকে এই উচ্চতায়, তার মানে এই উচ্চতাটা কত, এই উচ্চতায় আছে। এ থেকে বস্তুকে যদি আমি ছেড়ে দেই তাহলে বস্তুটি তার যাত্রাপথে এ বি সি বিন্দুতে মোট শক্তি, যাত্রাপথের এ বি সি বিন্দুতে তার মোট শক্তিটা কি থাকবে, স্থির থাকবে। ঠিক আছে, তো আমি আরেকটুখানি এখানে অ্যাড করে দেই। এ থেকে বস্তুটি যদি বিতে আসে, আমি ধরে নিলাম যে এটা এক্স দূরত্ব অতিক্রম করে আসছে, আমি এটা ধরে নিছি যে এটা এক্স দূরত্ব। তাহলে বাকি বি থেকে সি এর দূরত্বটা কি হবে, বি থেকে সি এর দূরত্বটা হবে এইচ থেকে এক্স বাদ দিলে যা হবে এইচ মাইনাস এক্স, তাই তো। তো এতটুকু দেখেন ক্লিয়ার কিনা। আমি এই চিত্রটা আবার আঁকতেছি দেখেন, যাতে আপনাদের কোনো প্রকারের প্রবলেম না থাকে। ওকে, এখানে আমার বস্তু ছিল একটা এ বস্তু, এটা পড়ার সময় এই বি বিন্দুটা আমরা বিবেচনা করব এবং যখন একবার নিচে পড়ে গেছে সি বিন্দু আমরা বিবেচনা করব। বস্তুটা ছিল এই উচ্চতায়, আমি ধরলাম এ থেকে যখন বিতে আসছে তখন এ এক্স দূরত্ব অতিক্রম করে আসছে, এই দূরত্বটা এক্স। তাহলে বাকি দূরত্ব কি হবে, বাকি দূরত্ব হবে আমার এইচ মাইনাস এক্স, এটা এখানে আঁকা আছে। ঠিক আছে, তো আমাদের এখন দেখাইতে হবে এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে সব শক্তি সমান। তাহলে এ বিন্দুতে তার স্থিতি শক্তি কি হবে, আমরা অলরেডি জানি যে এ বিন্দুতে আমাদের ইপি, এখানে স্থিতিশক্তি লেখা আছে, আমি ইপি দিয়ে লিখলাম যেহেতু ইপি মানেও স্থিতিশক্তি। তো ইপি মানে আমার এমজিএইচ। এমজি এ থেকে নিচের অংশ কতটুকু দেখেন তো, এ থেকে আমি কি বলেছিলাম স্থিতিশক্তির ক্ষেত্রে টোটাল ওই বস্তু থেকে ডিরেক্ট নিচ পর্যন্ত, তাহলে এখান থেকে নিচ পর্যন্ত এতখানি দূরত্ব কি এইচ, তাহলে ই এমজিএইচ হয়ে গেল। এরপরে আসি গতিশক্তি, এই ক্ষেত্রে গতিশক্তি কি হবে হাফ এম ভি স্কোয়ার, এবং আমরা জানি এক্ষেত্রে কি হয়ে যাবে আসলে এই হাফ এম ভি স্কোয়ারটাও এম জি এইচই হয়ে যাবে, তাই না। তো এম জি এইচ তো হবে, এখানে দেখেন আমি একবারে ভেঙে ভেঙে বলে দিয়েছি যে এম ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার প্লাস 2gh হেন তেন সব ভেঙে দিয়েছে। আপনি যদি এইগুলো না লিখতে চান ডিরেক্ট এম জি এইচটা কি হবে, বস্তু এখানে আছে বস্তুর উপরের অংশ, তো উপরের অংশটাতে কোনো প্রকারের এইচ আছে, কোনো প্রকারের এইচ নাই, তার মানে কি উপরের অংশটা তো জিরো, তাহলে আমার এখানে গতিশক্তিটাও কি হবে জিরো। ঠিক আছে, বুঝা গেল কি বলা হয়েছে এখানে, আসলে একটু খেয়াল করে দেখেন বুঝা গেছে কিনা। তো আপনারা যদি মনে করেন যে এখানকার এই জিনিসটাকে, যেটা আমি একটু আগেও বলেছি যে এটার মানে আসলে এমজিএইচ, সেটা ভেঙে দেখাবেন, তাহলে এইভাবে ভেঙে দেখাইতে পারেন। এখানে দেখেন ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2gh, এখানে এইচ এর মানটা যেটা আমি পরে বসাইলাম সেটা বসাইছে শূন্য, এই জায়গাটা জিরো হয়ে যায়, আদিবেগের মানও তো জিরো, এইচ এর মানও জিরো, টোটাল কিন্তু জিরো হয়ে যায়। এটাও আপনারা সুন্দর করে লিখতে পারেন, আমি আশা করি এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনার জিরো হয়ে গেল, তাহলে দুইটা যদি আপনি যোগ দেন টোটাল কি হলো ইপি ইকে যোগ দিলে আপনার এখানে টোটাল জিরো প্লাস এমজিএস করলে অ্যান্সার আসবে এমজিএইচ। ঠিক আছে, এই এ বিন্দুতে আপনার অ্যান্সার আসলো এটা। পরের পেজে যাচ্ছি, এইখানে দেখেন স্থিতিশক্তি গতিশক্তি যোগ করে দিয়েছে E1, প্রথম ক্ষেত্রে মোট টোটাল শক্তিটা এমজিএস আসছে। ঠিক আছে, এরপরে দেখি বি বিন্দুতে কি হবে। তো বি বিন্দুতে কি হবে, এক্ষেত্রে কি হবে ইপি মানে আমাদের এমজি এইচটা এখন কি হবে চিন্তা করে দেখেন তো, আমি বলেছি বি যেখানে আছে তার নিচের অংশটুকু থেকে, তাই না, স্থিতিশক্তির ক্ষেত্রে নিচের অংশটুকু, তাহলে এখানকার নিচের অংশ কতটুকু এইচ মাইনাস এক্স, তাহলে এমজি এইচ মাইনাস এমজি এক্স, এটা হলো আপনার এখানকার স্থিতিশক্তি। আবার এখানকার গতিশক্তির ক্ষেত্রে কি হবে, ইকের ক্ষেত্রে কি হচ্ছে, ইকের ক্ষেত্রে যদি আমরা ওই এমজিএইচ, ইকের জন্য তো আমরা কি ধরবো এমজিএইচ, তো এখানকার এইচ কি হবে, বস্তু আছে এখানে এবং উপরের অংশটুকু হবে ওর হাইট, তাই তো। তাহলে এমজিএইচ না লিখে আমরা কি লিখবো এমজিএক্স, তাই তো। তো এটাই এখানে করা আছে। এখন এখানকার যদি এই যে ইকের যেই ব্যাপারটা সেটা আবার দেখেন, আমরা যেই সমীকরণটা আমরা কিভাবে নিয়ে এসেছি সেটা কিন্তু এখানে আবার ভেঙে ভেঙে আমি বলে দিয়েছি। তো ভি স্কোয়ার মানে যে ইউ স্কোয়ার প্লাস 2gh, এখান থেকে যে আসছে আসলে হাইটের জায়গাটাতে আমরা শুধু হাইট কি, হাইট হলো আমাদের উপরের অংশটুকু সেটা লিখেছি। আদিবেগটা কি, আদিবেগটা আমাদের জিরো, এই অংশটা তো জিরোই হয়ে যাবে এবং এখানকার শুধু এক্সট্রা থেকে যাবে। তো এইগুলো আবার গুণ করলে কি হবে, আবার এটা আসবে। কেউ যদি মনে করেন যে আসলে এখানকার এগুলো ভাঙবেন না, তাহলে ডিরেক্ট হাফ এম ভি স্কোয়ার না লিখে এম জি এইচ, শুধু এইচ এর এই অংশটুকু
সূত্র আপনি এটাই মনে রাখবেন, mgh শুধু h এর এই অংশটুকুর ক্ষেত্রে h উপরের অংশটুকু বসায় দিবেন। এইভাবে আসলে এটা আসছে। আর যদি কেউ প্রপারলি এটাই লিখতে চান, এটা আপনারা, যেহেতু আমি এই জিনিসটা কোথা থেকে এসেছে সেটা যেহেতু আমি বলে দিয়েছি, এটাই কিন্তু বারবার রিপিট করে লিখেছি, ঠিক আছে? এটা বুঝতে পারবেন আশা করি। তাহলে এক্ষেত্রে যদি আমরা দুইটা জিনিসকে যোগ দেই, যোগ দেওয়ার পরে ইপি প্লাস ই কে যোগ দেন, যোগ দিলে দেখেন mgh মাইনাস mgx প্লাস mgx কাটাকাটি চলে যাবে, এটা কাটাকাটি, অ্যান্সার কি আসবে? mgh। আগেরটার মতোই কিন্তু অ্যান্সার এই বি বিন্দুতে এসে পড়েছে। তাহলে এখন আসি সি বিন্দুতে। সি বিন্দুর ক্ষেত্রে কি হবে? সি বিন্দুর ক্ষেত্রে আমাদের ইপির মান কি আসবে? ইপির মান আমার সেই mgh। এখন এইচ লেখার আগে আমি কি দেখবো? সি বিন্দুর ক্ষেত্রে আমার নিচের অংশটুকু, তাই না? আমাদের বিভব শক্তি সবসময় নিচের অংশটুকু হয়, নিচে কিছু আছে? কিচ্ছু নাই। তাহলে আমার এখানে আমার হাইট হবে 0, তাহলে আমার ইপির মান আসবে 0। ইকের ক্ষেত্রে কি হবে? mgh, এইচ কি হবে? উপরের অংশটুকু, তার মানে উপরের হাইট। তাহলে উপরের হাইট দিয়ে দেন, এখান থেকে উপরের হাইট তো পুরোটাই পাবে, তার মানে এতখানি রাস্তা সে হেঁটে হেঁটে এসেছে, গতি দিয়ে এসেছে, গতি এতটুকু রাস্তার আছে, তাহলে ইকের মান আসবে mgh। বুঝে গেছে? তাহলে এটা টোটাল যদি করেন আবার ইপি প্লাস ইকে mgh প্লাস ইকুয়াল টু mgh প্লাস 0, অর্থাৎ দুইটা যোগ করলে এখানেও আপনার অ্যান্সার আসতেছে mgh। দেখছেন, এখানেও mgh, সি বিন্দুতেও টোটাল দুইটা যোগ করলে mgh, এখানেও mgh, এই জায়গাতেও mgh, সব জায়গায় কিন্তু একই অ্যান্সার আসতেছে। এটাও সি বিন্দুতে দেখেন আমি যেটা করেছি সেটাই কিন্তু দেখাই দিছি। স্থিতি শক্তি মানে mg0, গতি শক্তি মানে হাফ mv স্কয়ার, ভি স্কয়ার মানে ইউ স্কয়ার প্লাস 2gh। এইখানকার h এর মান কি আসবে? h এর মান, এই যে টোটাল h ই আছে, এর জন্য এবার h লিখে দিয়েছি। এটাই দিয়ে কাটাকাটি করে mgh আসছে, দুইটা যোগ করে দিয়েছি, দিয়ে দেখাইছি যে স্থিতিশক্তি গতিশক্তির মানটা কত? mgh। অর্থাৎ E1 এও mgh, E2 তেও mgh, E3 তেও কিন্তু mgh। ঠিক আছে? তো এ বি সি বিন্দুতে আমাদের সবগুলো সমান, অর্থাৎ এখানে পরন্ত বস্তু শক্তির ক্ষেত্রে নিত্যতা সূত্রটা মেনে চলেছে এবং নিত্যতা সূত্রটা মানতেছে। এই এতটুকুই বলা আছে। আসলে এখানে কাহিনী কি? কাহিনী হলো ওই যে হাইটটা বের করাটা কাহিনী, আর কোনো কাহিনী এখানে নাই। ঠিক আছে? আপনি জাস্ট দুইটার ক্ষেত্রেই সূত্র মনে রাখবেন যে ইপি মানেও mgh, ইকে মানেও mgh। আপনাকে এক্সট্রা করে আর কিছুই মনে রাখতে হবে না। তো এই দুইটা সূত্র দিয়েই কিন্তু আপনি ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। জাস্ট এই স্থিতি শক্তির ক্ষেত্রে দেখবেন যে হাইটটা কি ধরবো, এইটার বস্তু থেকে নিচের দিকে। যেমন এ বিন্দুতে কি হবে? হাইটটা, এ বিন্দুতে হাইট হবে পুরা এইচই হবে। বি বিন্দুতে হাইট কি হবে? স্থিতি শক্তির জন্য নিচের অংশটুকু এতটুকু হবে। সি বিন্দুতে কোনো হাইটই হবে না, নিচের অংশে কিছুই নেই, তাহলে সি বিন্দুতে এসে হাইট স্থিতি শক্তির ক্ষেত্রে 0 হয়ে যাবে। গতিশক্তির ক্ষেত্রে উপরে যেহেতু হাইট নাই, তাহলে কি হবে? 0 হবে। বি বিন্দুতে উপরে হাইট কতটুকু আছে? x, তাহলে বি বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে হাইট হবে x। সি বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে হাইট হবে পুরোটুকু h। এই জিনিসগুলো জাস্ট লিখে বাকিটা বসাইলে আপনারা এই কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবেন আশা করি। এছাড়াও যদি বেশি ক্রিটিক্যাল লাগে, যদি না বুঝতে পারেন, তাহলে আমি তো আছি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও ক্লাসেও যদি আপনাদের প্রবলেমগুলো নিয়ে আসেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এই ছিল আজকের আলাপ আলোচনা। তো আমার কথা ছিল যেটার সাথে আরেকটা জিনিস দেখাই দিব। তো এই জিনিসটা আসলে আমার বেশি কিছু বলতে হবে না, এমনিতেও দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো আমি একটু দেখাই দিই এখানে আসলে কি বলছে। তো এখানে দেখেন বলছে যে প্রমাণ করো যে পরন্ত বস্তু তার গতিপথের কোন বিন্দুতে যতটুকু স্থিতিশক্তি হারায় ঠিক ততটুকু গতিশক্তি লাভ করে। তো এইখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে আসলে, তো এইখানে আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে পরন্ত বস্তু তার গতিপথের কোন বিন্দুতে যেই পরিমাণের স্থিতিশক্তি হারাবে ঠিক ততটুকু গতিশক্তি লাভ করবে। আমরা আসলে যা করব তা হলো আমরা এ এবং বি দুইটা বিন্দুর নিয়ে কাজ করব এবং দেখাবো এ থেকে যখন বিতে সে আসতেছে তার যেই পরিমাণ স্থিতিশক্তি সে হারাচ্ছে ঠিক সেই পরিমাণ বিতে আসার পর সেই পরিমাণের গতিশক্তি লাভ করতেছে। মানে বি বিন্দুতে এই এতটুকু দ্রুত অতিক্রম করে যখন সে বি বিন্দুতে এসেছে, এই বস্তুটার যে পরিমাণের স্থিতিশক্তি হারাচ্ছে সেই পরিমাণ সে গতিশক্তি লাভ করতেছে, এটা দেখাবো। এটা দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে,
একটু আগের মতো এ বিন্দুর স্থিতিশক্তি বের করতে হবে, এ বিন্দুর গতিশক্তি বের করতে হবে, বি বিন্দুর স্থিতিশক্তি বের করতে হবে, বি বিন্দুর গতিশক্তি বের করতে হবে। তো তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এইটা কিন্তু সেম আগের প্রসেসে আগাইতে হবে। কিভাবে আগাইছি দেখেন, সেম কাহিনী। মনে করি এম ভর বিশিষ্ট একটি বস্তু ভূমি থেকে এই উচ্চতায় অবস্থান করছে, এ থেকে বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসে, রাইট? তাহলে এ বিন্দুর জন্য আমি একবারে সেম আগের প্রসেসে বস্তুর স্থিতিশক্তি, বস্তুর গতিশক্তিটা বের করবো, হুবহু এটাই। ঠিক আছে, বের করা শেষ। চলে যাব আমি পরে। আবার বি বিন্দুর জন্য আপনি যেভাবে বের করেছিলেন এই অংশটুকু, সেম এই অংশটুকুই বি বিন্দুর জন্য বস্তুটির স্থিতিশক্তি এবং গতিশক্তি আপনি বের করবেন। বের করা শেষ। তো এখন আসলে বাকি অংশটুকু, এই জিনিসটা সেম আগেরটার মতো, তারপরে এই জিনিসটাও আগেরটার মতো, চিত্র আগেরটার মতো, সব সেম। তো বোঝার জায়গাটা হলো এইখানে যে বস্তুটি যখন এ থেকে বিতে আসলো তখন বস্তুটি আসলে কোন শক্তি হারাচ্ছে, এটা একটু চিন্তা করেন তো। ও যখন এতে ছিল তখন সে স্থির ছিল এবং এই স্থির থাকার জন্য তার একটা স্থিতিশক্তি ছিল। যখন সে গতি নিয়ে বিতে এসেছে তখন কি তার সেই স্থির থাকার সেই শক্তি, স্থিতিশক্তি কি আছে? নাই, তার স্থিতিশক্তিটা কিন্তু হারায় গেছে, কিছুটা হলেও হারায় গেছে। তো আমরা পরিমাপ করব এই বি বিন্দুতে আসার পর তার কি পরিমাণের শক্তি সে হারায় ফেলছে। তাহলে যেহেতু এই এ থেকে বিতে আসার পর এখানে তার শক্তি হারাইছে, অর্থাৎ স্থিতিশক্তি বড় কোথায় ছিল? এখানে তার স্থিতিশক্তিটা বেশি ছিল। এখানে যেহেতু এসে হারাইছে, এখানে তার শক্তি কমে গেছে। তাহলে আমাদের কাজ হবে এ বিন্দুর যে স্থিতিশক্তিটা আছে সেই স্থিতিশক্তি থেকে বি বিন্দুর স্থিতিশক্তিটা বাদ দেওয়া, এতটুকুই। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলে বস্তুটির স্থিতিশক্তি হারায় যায়, কমে যায়। হারানো মানে কি? কমে যাওয়া। তার মানে আগেরটাই কি ছিল? বেশি ছিল। তাহলে এই প্রথমটা দেখেন, এ বিন্দুর স্থিতিশক্তি mgh, এটা থেকে আমাদের বি বিন্দুর যে স্থিতিশক্তি সেটা আমরা বাদ দিলাম। বাদ দিয়ে দেখেন মাইনাস mgh মাইনাস mgx, মাইনাস থেকে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, কাটাকাটি mgx। তাহলে এ থেকে বিতে আসলে বস্তুটু কতটুকু হারাইলো? mgx পরিমাণ শক্তি হারায় ফেলছে। এটা আমরা কিভাবে বের করলাম? যেহেতু বিতে আসলে শক্তি হারাই মানে কমে গেছে, অর্থাৎ এতে তো তার শক্তি বেশি ছিল, স্থিতিশক্তিটা তার এতে বেশি ছিল, বিতে কমে গেছে। তাহলে বেশি থেকে আমাকে কম বাদ দিতে হবে, এরটা থেকে আমার বিটটা বাদ দিতে হবে। এরটা দেওয়া আছে এটা এবং বিটটা দেওয়া আছে এটা, এই দুইটা জিনিস জাস্ট বাদ দিয়ে এটা বের হয়ে গেছে। আর কাহিনী এতটুকু শেষ। সেকেন্ড যে জিনিসটা আমাদের লাগবে, গতিশক্তি নিয়ে এবার কাজ করব। তাহলে দেখেন আমার যখন এতে বস্তু ছিল তখন তার কোনো গতিশক্তিই ছিল না, তাই না? ও চুপ করে বসেছিল, ওর কোনো গতিশক্তি নাই। যখন সে বিতে আসছে তখন সে একটা গতিশক্তি লাভ করেছে, তাই তো? তার মানে এ থেকে বিতে আসলে তার গতিশক্তিটা গেইন হয়, অর্জন হয়, লাভ করে, তাই তো? তাহলে এখানে গতিশক্তি নাই, এখানে গতিশক্তি আছে। বড় কোনটা? এখানে আছে। তাহলে আমার গতিশক্তি সে কতটুকু লাভ করছে, যেহেতু এখানে লাভ করছে অবশ্যই এই জিনিসটাই বড় গতিশক্তির ক্ষেত্রে। এখানকার গতিশক্তিটা বড়, এখানকার গতিশক্তিটা কিন্তু তার নাই বললে চলে, নাই। তাহলে আমার গতিশক্তি লাভ বের করতে হলে অবশ্যই বি বিন্দুর গতিশক্তি থেকে এ বিন্দুর গতিশক্তিটা বাদ দিতে হবে, যেহেতু বি বিন্দুর গতিশক্তিটা বেশি। তাহলে বি বিন্দুতে এ থেকে যখন বিতে আসলো তখন বস্তুটি যেই গতিশক্তি লাভ করে, এই যে বস্তুর গতিশক্তি, বি বিন্দুর গতিশক্তি এইটা, এবং এ বিন্দুতে তো আসলে সে চুপ করেই বসেছিল, এ বিন্দুতে তো ওর গতিশক্তিই নাই, এই গতিশক্তিটা কত? 0। তাহলে আমার বি বিন্দুর গতিশক্তি থেকে এ বিন্দুর গতিশক্তি বাদ। এটাও দেখেন এখানকার mgx মাইনাস 0 mgx। তাহলে এ থেকে বিতে আসলে সে যেই স্থিতিশক্তি হারায় সেটার পরিমাণ এবং এ থেকে বিতে আসলে বস্তুটি যেই গতিশক্তি লাভ করে সেটার পরিমাণ কিন্তু ইকুয়াল সেম। তাহলে আমরা বলতে পারি বস্তুটি তার গতিপথের কোনো বিন্দুতে যে পরিমাণ স্থিতিশক্তি হারায় সেই পরিমাণই গতিশক্তি লাভ করে, এবং এটাই কিন্তু আপনাকে প্রমাণ করতে বলেছে। তো দ্যাটস ইট। তো আসলে অনেক রাত বাজে, একটা প্রায় বেজে গেছে। তো এই কারণে হয়তো আমি খুবই দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আবার কবে কখন, কালকে থেকে অফিস শুরু, পড়াশোনা, স্টাডি, দেন হলো ক্লাস, এই ঝামেলার বিভিন্ন কারণে কিন্তু ভিডিও বানানো বা ভিডিও বসার টাইম থাকে না। তো আমার টার্গেট ছিল যে চ্যাপ্টারটা শেষ করে দেই।
যারা আমাকে কমেন্টে জানাচ্ছেন যে নেক্সট চ্যাপ্টারের ভিডিও চাই তাদের জন্য আসলে একটানে আর কি ভিডিওগুলো করার চেষ্টা করা হয়েছে। তো আমি আশা করি যে এটা আপনারা ইজিলি একবার ঠান্ডা মাথায় পড়লেও বুঝতে পারবেন। পিডিএফটা আমি শেয়ার করে দিব। এছাড়াও যদি না বুঝতে পারেন কিংবা কোনো ঝামেলা থাকে, সমস্যা থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব যথাসম্ভব। আর আমার যারা ডিরেক্ট স্টুডেন্ট আছেন তারা অবশ্যই আমাকে ক্লাসে জানাবেন যদি কোনো প্রকারের প্রবলেম থাকে। আমি আবারও না হলে কাউকে পার্সোনালি কিংবা গ্রুপ ওয়াইজ আসলে গ্রুপ ওয়াইজও আমি বুঝিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে যদি আমরা ভিডিও বানাতে পারি, যদি সুযোগ হয়, তাহলে আমরা নেক্সট পড়াশোনা, নেক্সট কাজ আমরা এই নবম অধ্যায় স্থিতিস্থাপকতা এই চ্যাপ্টার নিয়ে করবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্স পড়তে থাকবো।